কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সৌদি ভিসা না দেওয়ার কারণ জানে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ভোগান্তি ভিসা প্রত্যাশীদের, মন্ত্রণালয়ের গাফিলতিকে দুষছে বায়রা। দেশের 3টি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে আগ্রহ নেই কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের। অবকাঠামো উন্নয়নের দাবি সিবিএ নেতাদের, আইএটার রিপোর্টের অপেক্ষায় মন্ত্রণালয়। পুলিশি চাঁদাবাজি বন্ধ সহ 9 দফা দাবিতে চট্টগ্রামে চলছে একদিনের পরিবহন ধর্মঘট। ঢাকা সহ সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি। এবং বাণিজ্যিকভাবে টার্কি মুরগি পালনে নরসিংদীর খামারিদের সফলতা। চাহিদা থাকার প্রয়োজনীয় পদক্ষেপ নিলে বিদেশে রফতানির সম্ভাবনা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবীর রূপল। কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো উদ্ঘাটন হয়নি কি কারণে শ্রমিকদের ভিসা দিচ্ছে না সৌদি দূতাবাস। জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রার অভিযোগ, চুক্তিতে মোট শ্রমিকের 25% নারী পাঠানোর কথা উল্লেখ না থাকলেও হঠাৎ করেই শর্ত জুড়ে দিয়েছে সৌদি আরব। এদিকে 1 ডিসেম্বর অনুষ্ঠেয় বৈঠকে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুল ইসলাম। হাবিবুর রিপোর্ট। বিগত কয়েক সপ্তাহ যাবৎ সৌদি দূতাবাসের সামনে ভিসা প্রত্যাশীদের দীর্ঘ লাইন হলেও ভিসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান বেশিরভাগই। এর কারণ অনেকেই জানেন না। তবে রিক্রুটিং এজেন্সিগুলোকে ভিসা না দেওয়ার অভিযোগ থাকলেও কেউ কেউ জানান শর্ত মেনে আবেদন করলে সীমিত সংখ্যক ভিসা পাওয়া যাচ্ছে, যদিও শর্ত মানার সক্ষমতা নেই বেশিরভাগ এজেন্সিগুলোর। 18 দিন ধরে খালি ঘুরাইতেছে, আজকে বলে যে তোমার ভিসা কালকে দিতেছে আয়ো, বইয়ের মতো ঘুরাইতেছে। 3 সপ্তাহ থেকে নিয়ে বই জমা করতে আমাদের খুব সমস্যা হচ্ছে, কারণ দেখা গেছে অনেক ট্রাভেল সেরে মহিলা লাইসেন্স নেই। এদিকে দীর্ঘ 7 বছর পর সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হওয়ায় আশার সঞ্চার হলেও হঠাৎ কেন ভিসা নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে তার কারণ এখনো জানে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে আগামী 1 ডিসেম্বর দেশটির দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠকে এর কারণ জানতে চাওয়া হবে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আমাদের উদ্বেগের কথা সৌদি কর্তৃপক্ষকে জানাবার একটা ব্যবস্থা নিয়েছি আমরা। নন ডোমেস্টিক কাজের ক্ষেত্রে এরকম কোন রকমের আপনার কোটার কথা কোথাও উল্লেখ করা নেই। তো এটা কেন আসছে, কিভাবে আসছে, এই জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে, বুঝতে হবে। এটা খুবই তাড়াতাড়ি 1 তারিখে বোধহয় এরকম একটা ডেট সেট হয়েছে, 1 তারিখে আমরা আলোচনা করব। বিষয়টি নিয়ে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার অভিযোগ, বাংলাদেশের সঙ্গে চুক্তিতে যেসব কথা উল্লেখ নেই আচমকা সেসব শর্ত জুড়ে দিচ্ছে সৌদি দূতাবাস। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের ঢিলেমি রয়েছে বলেও মনে করেন তারা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সরাসরি ওনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট না চেয়ে একটা চিঠি দিলেও পারতো, তোমরা এই কাজটা করো না, তোমরা ওনাদেরকে ভিসা দিয়ে দাও। প্রথম দিকে তারা বলেছে যে মেয়ের লাইসেন্স না থাকলে হবে না। এরপরে আমাদের এনলিস্টমেন্ট নেওয়া প্রবলেম হচ্ছিল, এরপরে আমাদের লাইসেন্স রিনিউ নেওয়া প্রবলেম হচ্ছিল, যে রিনিউ না থাকা পর্যন্ত 6 মাস আগে রিনিউ না থাকলে দিবে না। এখন 25% মেয়ে নেওয়া প্রবলেম হচ্ছে। তবে অচিরেই এসব সমস্যার সমাধান হবে এবং 2017 সালে সারা বিশ্বে অন্তত 10 লক্ষ শ্রমিক পাঠাতে পারবে বলে আশা প্রকাশ করা হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল সহ দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ অংশীদারিত্বের ভিত্তিতে যৌথভাবে পরিচালনার জন্য বাংলাদেশ বিমানের আরএফপি আহ্বানের পর পার হয়েছে 9 মাস। কিন্তু ইন্টারন্যাশনাল এয়ার ট্রাফিক অ্যাসোসিয়েশন আইএটার পরামর্শক নিয়োগ ছাড়া কোনো অগ্রগতি হয়নি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, আইএটার রিপোর্টের ভিত্তিতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিমানের সিবিএ নেতাদের দাবি, অবকাঠামো উন্নয়ন ছাড়া আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান গ্রাউন্ড হ্যান্ডেলিং এর আগ্রহী হবে না। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বাংলাদেশ বিমানের অব্যবস্থাপনা, অদক্ষতা ও নানা অনিয়মের অভিযোগে গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য দক্ষ অপারেটর নিয়োগে বেশ কয়েকবার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ, কিন্তু নানা জটিলতা এবং বাংলাদেশ বিমানের সিবিএ নেতাদের আন্দোলনে তা সফল হয়নি। গত ফেব্রুয়ারিতে নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের পর আবার আলোচনায় আসে গ্রাউন্ড হ্যান্ডলিং। এরপর শাহজালাল সহ দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালনার জন্য গত মার্চে আরএফপি আহ্বান করে বাংলাদেশ বিমান। এ বিষয়ে আইএটার পরামর্শ কাজ শুরু করেছে জানালেও কবে প্রতিবেদন দিবে তা বলতে পারেনি বিমানমন্ত্রী। বিমান পরবর্তীকালে আমাদের জানিয়েছে ইভ্যালুয়েট করার মতন যে দক্ষতা বা যোগ্যতা
জেনারেলে নেই, এই জন্য তারা আয়াটা কনসালটেন্ট চেয়েছে, তারা এসছেন এবং তারা তাদের কাজ শুরু করেছে। প্রাইম মিনিস্টার যাচ্ছেন যত দ্রুত এটা হয় জয়েন্ট ভেঞ্চার, কিন্তু আয়াটা কি বলবে, কতখানি বলবে সেটা আমরা জানি না। বিমানের সিবিএ নেতাদের দাবি, প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি কেনা হলে গ্রাউন্ড হ্যান্ডলিং এ জয়েন্ট ভেঞ্চারের প্রয়োজন নেই। আগে বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন করতে হবে। আমরা সবসময় বলে আসছি যে আমরা গ্রাউন্ড হ্যান্ডলিং দিতে সক্ষমতা আমাদের আছে, দরকার পর্যাপ্ত জনবল এবং ইকুইপমেন্ট। এয়ারপোর্টের যে অবকাঠামোগত ব্যবস্থাটা, এটা উন্নতি না করলে খুব সম্ভাবনা কম থাকবে যে বিদেশি যারা বিনিয়োগকারী তারা আসবে। তবে এই বিশ্লেষক বলছেন, বিমানবন্দরের সেবার মান উন্নয়নে গ্রাউন্ড হ্যান্ডলিং বেসরকারি খাতে ছেড়ে দেওয়া জরুরি। কার্গোর আপনি হ্যান্ডলিং এ দেখেছেন যে বিভিন্ন ইন্টারন্যাশনাল গ্রুপ থেকে তাদের আপত্তি এসছে এর সেফটির ব্যাপারে, এবং আমাদের ব্যবসায়ীদেরও অনেক দিনের কমপ্লেইন যেগুলোতে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। সুতরাং এগুলো আধুনিকায়নের জন্য কম্পিটিশন স্পিরিট আনতে হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থার মনোপলি দিয়ে কখনোই এগুলো বেশি দূর আগানো যায় না। গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বছরে প্রায় 500 কোটি টাকা আয় হয় বাংলাদেশ বিমানের। হাজার শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাস ট্র্যাকের আলাদা টার্মিনাল নির্মাণ ও পুলিশি চাঁদাবাজি বন্ধ সহ 9 দফা দাবিতে বৃহত্তম চট্টগ্রামে পরিবহন ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ধর্মঘটের কারণে রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ রয়েছে। সকালে নগরীর কদমতলী বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে রওনা হয়েও অনেক যাত্রী ফিরে যেতে দেখা গেছে। রাস্তাঘাটে যে ধরনের অত্যাচার চলতেছে, পুলিশের চাঁদাবাজি এবং টার্মিনালের যে অবস্থা, ওই বিধেতে আমরা সবাই মিলে এই ধর্মঘট ডাকা হয়েছে। আজকে যেহেতু আপনার পরিবহন ধর্মঘট চলছে, সেজন্য রাস্তাঘাট খালি, আমাদের যাত্রী আসলেও এটাকে আমাকে ফেরত দিতে হচ্ছে। সকাল 6টায় বেরিয়েছি চকরিয়া যাওয়ার জন্য, কোনো বাসই যায় না। ঢাকা থেকে এসে সেটা কাজে, এখানে এসে দেখলাম যে পরিবহন ধর্মঘট চলতেছে, তো ইমার্জেন্সি কাজে যে কেউ ঢাকা যেতে চায় সে যেতে পারতেছে না। কলেজে যাওয়ার জন্য সকালে যখন আশা নিয়ে বের হলাম, এসে এখন আমি কলেজে যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছি না। দর্শক, এই মুহূর্তে নগরীর বহরদার হাট বাস টার্মিনালে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। পার্থ। ধন্যবাদ রূপল। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে কিন্তু আজকে সকাল থেকে বন্দরনগরী চট্টগ্রামে ধর্মঘট পালিত হচ্ছে। এই 9 দফা দাবিতেই কিন্তু এই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। আজ থেকে 3 দিন আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু এই পরিবহন ধর্মঘট ডাকা হয়। তো সেক্ষেত্রে 9 দফা দাবির মধ্যে যে দাবিগুলো রয়েছে, তো সেই দাবিগুলো হচ্ছে চট্টগ্রামে যে বাস, ট্রাক বা প্রাইম ওভার লরিগুলো রয়েছে, তো সেক্ষেত্রে সেই লরিগুলোর জন্য কোনো আলাদা বাস টার্মিনাল নেই। এই একটি মাত্র বাস টার্মিনাল রয়েছে, সেটি হচ্ছে বদ্রার বাস টার্মিনাল। এখানে বেশি হলে 300 থেকে 400টি পর্যন্ত গাড়ি থাকতে পারে। তো এখানকার যারা পরিবহন শ্রমিক নেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে বারবার কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, বারবার কর্তৃপক্ষকে বলা হয়েছে যে চট্টগ্রামে টার্মিনাল নির্মাণ করা অনেক জরুরি। সেক্ষেত্রে সেতু পরিবহন মন্ত্রী সহ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রামের নগরপিতা যিনি রয়েছেন তিনিও বারবার আশ্বাস দিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে পরিবহন শ্রমিক নেতারা বলছেন তাদের সেই আশ্বাসের কিন্তু বাস্তবায়ন তারা দেখেনি। তো সেক্ষেত্রে আসলে টার্মিনাল না থাকার কারণে অনেকটা রাস্তার উপরে তাদের গাড়িগুলো রাখতে হয়, আর রাস্তার উপর গাড়ি রাখার কারণে পুলিশ কিন্তু তাদেরকে বারবার মামলা দেয় বা হয়রানি করে, এই অভিযোগটি তারা আমাদেরকে করেছেন। তো সেক্ষেত্রে তারা বলছেন তারা সেই কারণেই কিন্তু আজকের এই ধর্মঘটটি ডেকেছে। এছাড়া চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বা চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যে গাড়িগুলো যায়, কর্ণফুলী সেতুতে কিন্তু সেতু এলাকায় এপার এবং ওপারে দুই পারেই কিন্তু আসলে তারা গাড়িগুলো যাওয়ার ক্ষেত্রে পুলিশের ট্রাফিক বিভাগ যারা রয়েছে, হাইওয়ে পুলিশ যারা রয়েছে, তাদেরকে অনেকটা চাঁদা দিয়ে এই গাড়িগুলো যেতে হয়। সেক্ষেত্রে অনেকটা দুর্ভোগে পড়তে হয় তাদেরকে। বারবার আসলে পুলিশ প্রশাসনের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সেক্ষেত্রে তারা পরিবহন মালিকদের পক্ষে কিন্তু কোনো কাজই করেনি, সেটি তারা বলছে। আর আজকে সেই জন্যই সকাল থেকে আমরা দেখেছি নগরীর বদ্রার বাস টার্মিনাল, এছাড়া কদমতলী বাস টার্মিনাল কিন্তু সকাল থেকে একটি গাড়িও চলেনি, বা দেশের বিভিন্ন জায়গা থেকে কোনো গাড়ি কিন্তু এখানে প্রবেশ করেনি। সেক্ষেত্রে গাড়িগুলো সব বসে আছে। আর যারা পরিবহন শ্রমিক যারা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে তারা কোনো কাজে অংশগ্রহণ করেনি। তাদের যে ধর্মঘট রয়েছে
সে ধর্মঘটে তারা অংশগ্রহণ করছেন। শুধু যে বৃহত্তর চট্টগ্রামের গাড়িগুলো নয়, আমরা দেখেছি চট্টগ্রামে যে বাস কাউন্টারগুলো রয়েছে যেগুলো ঢাকায় যায়, বিশেষ করে জিএসসির মোড় এলাকা থেকে, এছাড়া অন্যান্য এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে যায় শ্যামলী বা এস আলম, এই কোনো গাড়ি কিন্তু ছেড়ে যায়নি, সেক্ষেত্রে সব গাড়ি আজকে বন্ধ। এছাড়া নগরীর যে অটোরিকশা রয়েছে, সিএনজি রয়েছে, সেই সিএনজি গুলো কিন্তু আজকে ধর্মঘটের আওতায় পড়েছে। আমরা সকাল থেকে দেখেছি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে, বিশেষ করে জিএসটির মোড়ে যারা যাত্রী রয়েছে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে, যেহেতু অনেক যাত্রী জানে না আজকে যে পরিবহন ধর্মঘট। তো সকালে থেকেই যারা কাজের উদ্দেশ্যে বের হয়েছে বা শিক্ষার্থী যারা রয়েছে, যারা কলেজে যাচ্ছিল বা স্কুলে যাচ্ছে, তাদেরকে কিন্তু আমরা দেখেছি চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। আর এই বাস টার্মিনালে যারা যাত্রীরা এসেছেন, বিশেষ করে বিভিন্ন দূর দূরান্তে যাওয়ার জন্য, নোয়াখালী বা চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবনে যাওয়ার জন্য যারা এসেছেন, তারা কিন্তু এখানে গাড়ি না পেয়ে আমরা দেখেছি তাদের অনেকটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে। যেহেতু এখানকার পরিবহন শ্রমিক যারা রয়েছে তারা আমাদেরকে বলছে, যেহেতু তারা অনেক আগে থেকেই এমন একটি ধর্মঘট হবে, 24 ঘন্টা ধর্মঘট হবে, সেটি তারা কর্তৃপক্ষকে জানিয়েছে এবং তারা আশা করেছিল কালকে সন্ধ্যা পর্যন্ত কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলবে, তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করবে, এমনটি তারা আশা করেছিল। কিন্তু সেক্ষেত্রে তারা বলছে চট্টগ্রামের নগরপিতা যিনি রয়েছে আজম নাসিরউদ্দিন, তার পক্ষ থেকে যেমন কোনো ধরনের তাদের প্রতি আশ্বাস পাওয়া যায়নি, চট্টগ্রামের পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তেমন কোনো তাদের পক্ষ থেকে আশ্বাস পাওয়া যায়নি। আর সেই কারণে অনেকটা বাধ্য হয়ে তাদেরকে আজকের এই পরিবহন ধর্মঘট ডাকতে হয়েছে। তারা বলছে অনেকটা সুশৃঙ্খল ভাবে যাতে কোনো ধরনের সমস্যা না হয় বা যারা রয়েছে কোনো ভাঙচুর না করে অনেকটা শান্তিপূর্ণভাবে এই পরিবহন ধর্মঘট পালন করার জন্য তাদের যে শ্রমিকরা রয়েছে সেই শ্রমিকদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন তাদের এই ধর্মঘটের পরে যদি তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মানা সম্ভব না হয়, সেক্ষেত্রে তারা সামনের দিনগুলোতে হয়তো আরো অনির্দিষ্টকালের ধর্মঘট বা আরো বড় ধর্মঘটের ডাক দিবে, এটি আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বদদারাট বাস টার্মিনাল থেকে সর্বশেষ খবর। রূপল, দেখছেন এই সময়ের বাণিজ্য। পানির সংকট মোকাবিলায় সব দেশকে অভিজ্ঞতা, কারিগরি জ্ঞান বিনিময়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পানি ব্যবস্থাপনায় গ্লোবাল ফান্ড গঠন এখন সময়ের দাবি। গতকাল হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ওয়াটার সামিট 2016 উদ্বোধনী পর্বে 7 দফা প্রস্তাবনার এই কথা বলেন প্রধানমন্ত্রী। পানি বিষয়ক ওই সম্মেলনে বিশ্ব নেতাদের পাশাপাশি রাখা বক্তব্যে শেখ হাসিনা বলেন, বসবাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পানির উৎসগুলো চিহ্নিত করা জরুরি। হাঙ্গেরির বুদাপেস্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি লুৎফুর রহমান বাবু। বুদাপেস্ট ওয়াটার সামিট 2016-তে যোগ দিতে হাঙ্গেরির মিলেনিয়ার্স পার্কে বেলা 11টায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশ্ব নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন শেখ হাসিনা। জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বজুড়ে পানির নিশ্চিত নিরাপত্তার জন্য 7 দফা তুলে ধরেন। Water should be the integral part of any development endeavor at national, regional and global level. Millions of people around the world face difficulties to access safe drinking water and basic sanitation. পানির নিশ্চিত নিরাপত্তায় মানুষের জীবনমান আরো উন্নতি করবে উল্লেখ করে তিনি বলেন, এই লক্ষ্যে বাংলাদেশ সরকার সকলকে সহযোগিতা করবে। We need to share with each other our lighthouse initiatives to further develop our knowledge, capacity, skill and technique in terms of development and efficient use of water resources. জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়নের ফলে পানি নিয়ে যে সমস্যার সৃষ্টি হচ্ছে তাতে বিবাদ এবং সংঘাত বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এজন্য পানির সংরক্ষণ এবং সদ্ব্যবহার করা সকলের প্রয়োজন। হাঙ্গেরি বুদাপেস্টের বিশ্ব পানি সম্মেলন কেন্দ্র থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। পানির যথাযথ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ইয়োনুস আদের। গতকাল হাঙ্গেরির বুদাপেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই আশ্বাস দেন তিনি। শেখ হাসিনাও জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রভাব মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপের কথা তুলে ধরেন। পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, বৈঠকে জলবায়ুর প্রভাব মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হুমকির মুখে থাকা এই জনগোষ্ঠীর জন্য ইতোমধ্যে সরকার নিজস্ব তহবিল গঠন করেছে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পগুলো পরিদর্শনের জন্য ইয়োনুস আদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বলেও উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। বৈঠকে অন্যান্যদের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী, LGRD মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।
জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে সারা দেশের 649টি সার্কেল অফিসে 6ষ্ঠ দিনের মতো চলছে আয়কর সপ্তাহের কার্যক্রম। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচা কর অঞ্চল 11-তে আছেন সহকর্মী তানিন মেহেদী। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তানিন, সপ্তাহব্যাপী আয়কর সপ্তাহের শেষ আগামীকাল শেষ হতে যাচ্ছে, তবে শেষ হওয়ার আগের মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেগুনবাগিচায় যে কর অঞ্চল রয়েছে রাজধানীর, সেই কর অঞ্চলগুলোতে যারা করদাতা যারা রয়েছেন তারা সকাল থেকেই যে এখানে যে বুথগুলো বসানো হয়েছে কর সপ্তাহ উপলক্ষে, সেই বুথগুলোতে তারা তাদের কর দেওয়ার জন্য তারা এখানে আসছেন। এবং আমরা এখানে কথা বলে যতটুকু জানতে পেরেছি কর অঞ্চলের যে যারা রয়েছেন এবং কর কমিশনারদের সঙ্গে, যে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এই কর সপ্তাহ প্রতিদিন যারা করদাতা রয়েছেন তাদের জন্য উন্মুক্ত থাকবে। তবে আমরা কয়েকটি বুথে কর্মরত যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে দেখেছি, তারা যেটি বলেছেন যে আগামীকাল যেহেতু কর সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে সেই কারণে আজকের এবং আগামীকাল এই 2 দিন অন্যান্য দিনের থেকে করদাতা যারা রয়েছেন তাদের উৎসাহ তাদের উদ্দীপনা তারা বেশি দেখতে পাচ্ছেন, এবং যে কারণে তারা ধারণা করছেন যে আজকে হয়তোবা নির্ধারিত যে সময় রয়েছে যে রাত 8টা পর্যন্ত, সেই সময়ের বাইরেও তাদেরকে সুযোগ তাদেরকে সেবা প্রদান করতে হতে পারে এমনটি তারা মনে করছেন। এবং আমরা এখানে যারা করদাতা যারা রয়েছেন যারা এখানে কর দিতে আসছেন, রিটার্ন জমা দেওয়ার জন্য আসছেন, তাদের সঙ্গে আমরা কথা বলছি। তারা যদি বলছেন যে এই কর সপ্তাহর আয়োজনের কারণে তাদের জন্য বেশ সুবিধা হয়েছে, এবং বিশেষ করে এখানে আসার পরে যে বুথগুলো রয়েছে বিভিন্ন বুথে তারা তাদের প্রয়োজনীয় যে জিজ্ঞাসা রয়েছে জিজ্ঞাসা করে তারা কর জমা দেওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো তারা ঠিকঠাক মতো করতে পারছেন। এবং গত এর কর সপ্তাহ অনুষ্ঠিত হওয়ার আগে একটি কর মেলা অনুষ্ঠিত হয়েছিল রাজধানী সহ সারা দেশে, এবং রাজধানীর আগারগাঁওয়ে যে নির্মাণাধীন যে এনবিআর এর যে ভবনটি রয়েছে সেইখানে কর মেলায় যেই ধরনের প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে কর সপ্তাহগুলো আয়োজন করা হচ্ছে। এবং বিশেষ করে যে রাজধানী ঢাকা সহ সারা দেশে যে 31টি যে কর অঞ্চল রয়েছে সেই 31টি কর অঞ্চলেই কিন্তু এই কর সপ্তাহের সব ধরনের প্রক্রিয়া হচ্ছে। এবং মূলত যেই অঞ্চলগুলো রয়েছে অঞ্চলগুলোর অফিসগুলোর নিচেই বৃহৎ পরিসরে প্রত্যেকটি কর অঞ্চলের নিচে যে জায়গাগুলো রয়েছে সেই ফাঁকা জায়গাগুলোতে বুথ বসিয়ে এখানে সেবাদাতাদেরকে কর সপ্তাহের সেবা দেওয়া হচ্ছে। এবং এনবিআর এর জাতীয় রাজস্ব বোর্ডের যে কর্মকর্তা যারা রয়েছেন তারা এখানে করদাতা যে রিটার্ন দাখিল করতে যারা আসছেন তাদেরকে নানা ধরনের সেবা, তাদের নানা প্রশ্নের জবাব তারা এখানে দিয়ে যাচ্ছেন। এবং এখানে আমরা দেখেছি যে অনলাইনে যারা রিটার্ন জমা দিতে যাচ্ছেন তাদের জন্য এখানে বুথ করা হয়েছে, এবং যে বুথগুলোতে এসে যারা করদাতা রয়েছেন তারা তাদের যে প্রশ্ন রয়েছে, যাদের চাহিদা রয়েছে তাদের বিভিন্ন চাহিদার জবাব এখানে দেওয়া হচ্ছে। এবং আমরা এখানে যে বুথগুলোতে যারা কর্মরত রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, এবং তারা যথাসম্ভব তাদেরকে সহযোগিতা করছেন এমনটি আমরা দেখেছি। এবং আসলে আমরা এর আগে কথা বলেছিলাম এখানকার যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন মূলত দেশের যারা নাগরিক রয়েছেন তাদের মধ্যে কর প্রদানে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আসলে এ ধরনের মেলা এবং কর সপ্তাহের আয়োজন করা হয়েছে। এবং জাতীয় রাজস্ব বোর্ডের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে সম্প্রতি সরকারি চাকুরিজীবীদের যে বেতন ভাতা বাড়ানো হয়েছে, তাদের যে বেতন স্কেল বাড়ানো হয়েছে, সেই বেতন স্কেল বাড়ানোর কারণে কিন্তু আরও করদাতার সংখ্যা বেড়ে যাচ্ছে, যেমনটি তারা এমনটি বলছেন যারা এখানে করদাতাদের কর সপ্তাহে যারা দায়িত্ব পালন করছে। এবং তারা এমনি বলছেন যে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন যাদের করের আওতায় আনা হয় তাদেরকে যথাসময়ে তাদের কর দেওয়ার জন্য, নচেত তাদের বেতন ভাতা বন্ধ হয়ে যাবে এরকম নির্দেশনা দেওয়ার কারণে করদাতার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এমনটি তারা আমাদের কাছে বলছেন। তো রূপল, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সব শেষ খবর। রূপল, রাজধানীর সেগুনবাগিচা থেকে কর অঞ্চল 11-তে ছিলেন তাহিন মেহেদী। তিনি জানাচ্ছিলেন সপ্তাহব্যাপী আয়কর মেলা 6ষ্ঠ দিনের খবরাখবর। সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদ মানবতা, উন্নয়ন ও গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এগুলো থাকলে দেশে কোনো খাতেই স্থিতিশীলতা আসা সম্ভব নয়। গতকাল ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ এটা কিন্তু মানবতার শত্রু, এটা উন্নয়নের শত্রু, এটা গণতন্ত্রের শত্রু, সবকিছু শত্রু। যেখানে সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদ থাকে সেই দেশে কোনোদিন স্থিতিশীল অবস্থা আসে না। যখনই আমাদের দেশের সম্পদের
বহিঃপ্রকাশ ঘটেছে, তখন থেকেই কিন্তু আমাদের দেশের উপরে সেন দৃষ্টি পড়েছে আন্তর্জাতিক বলয়ের শক্তির, এবং তখন থেকেই ষড়যন্ত্র শুরু। কিন্তু আজকে শেখ হাসিনা দৃঢ়তার কারণে আমরা সেই ষড়যন্ত্র অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করে আজকে একটি স্থিতিশীল পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিবেশ বান্ধব শিল্পায়নের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল রাজধানীর একটি হোটেলে সবুজ শিল্পায়ন ও উদ্ভাবন শীর্ষক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি কথা বলেন। আলোচনায় জ্বালানি সাশ্রয়ী ও সবুজ শিল্পায়নের জন্য বাংলাদেশকে অনেক বড় একটি সম্ভাবনাময় দেশ হিসেবে বিবেচনা করে শিল্প সংশ্লিষ্টরা। তবে এজন্য বিভিন্ন পর্যায়ে সরকারি সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন তারা। তাদের দাবি, সবুজ শিল্পায়নের মাধ্যমে জ্বালানি ঘাটতিও অনেকটাই মোকাবেলা করা সম্ভব হবে। পরিবেশ বান্ধব শিল্পায়ন নিশ্চিতে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলগুলোর জন্য কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণের উন্নয়ন সহযোগীদের সাহায্য চেয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। রাজধানীর সোনারগাঁও হোটেলে অর্থনৈতিক অঞ্চলের শিল্পে দূষিত পানি ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সেমিনারে এই আহ্বান জানান বেজার চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলোতে কি পরিমাণ শিল্প স্থাপন করা হবে এবং সিইটিপির ধারণ ক্ষমতা কতটুকু হবে সেটা প্রাথমিক পর্যায়ে নির্ধারণ করা কঠিন। এক্ষেত্রে বেজার প্রযুক্তি ও কারিগরি দক্ষতা কম, তাই পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনার গড়ে তুলতে আইএফসির সহযোগীর প্রতিষ্ঠান 2030 ওয়াটার রিসোর্স গ্রুপ সহ অন্যান্য সংস্থার সহযোগিতা ও অর্থায়ন প্রয়োজন। সেমিনারে ওয়াটার রিসোর্স গ্রুপের বিশেষজ্ঞরা এ বিষয়ে বেজার সক্ষমতা বাড়ানোর সহযোগিতার আশ্বাস দেন। দেখছেন এই সময়ের বাণিজ্য। র্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনে পালন করা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস ও শিক্ষা মেলা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন তরিকুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছে সেখানে। তরিকুল। রূপল, খুলনা বিশ্ববিদ্যালয় আজকে 26 বছরে পদার্পণ করেছে। তো এই উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস এবং শিক্ষা মেলা এই দুটো একসাথেই এই খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হচ্ছে। তো সকাল 9:30টার দিকে এই দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য একটি র্যালি এই ক্যাম্পাস থেকে আসলে বের হয়েছে এবং এখানে এই র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন সবাই কিন্তু ওই র্যালিতে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেছে। এবং র্যালি শেষে এখানে যে শিক্ষা মেলার যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানে 26টা ডিসিপ্লিন রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। 26টা স্টল ছাড়াও যেসব বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রিসার্চ গবেষণার যে বিষয়গুলো রয়েছে সেইগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ 26টা ডিসিপ্লিনের তাদের যে একাডেমিক কারিকুলাম রয়েছে এবং সেই সাথে তাদের শিক্ষার্থীদের যে বিভিন্ন কার্যক্রম, শিক্ষকদের কার্যক্রম, পাশাপাশি এখানে দীর্ঘমেয়াদী যে গবেষণা, এই গবেষণার যে ফলাফল সবকিছু এখানে প্রদর্শিত হচ্ছে। নুরুল ইসলাম রায়েদ শিক্ষামন্ত্রী তিনি এখানে উপস্থিত হয়েছেন, হয়ে কিন্তু এখানে মেলার উদ্বোধনটা করেছেন এবং এই উদ্বোধনের পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্টলগুলোতে এখানে তারা তাদের প্রদর্শনীগুলো তারা দেখাচ্ছেন এবং শিক্ষামন্ত্রী কিন্তু এখনো বিভিন্ন স্টল পরিদর্শন করছেন এবং এই স্টল পরিদর্শন শেষে এখানে যে মঞ্চ রয়েছে, মঞ্চে তিনি বক্তৃতা দিবেন এবং এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করবেন। পাশাপাশি এখানে আরো কিছু কার্যক্রম রয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের যে নবনির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের উদ্বোধন এবং রাইঙ্গামারি নামে একটি গ্রাম রয়েছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী। এই রাইঙ্গামারি গ্রামটাকে বিশ্ববিদ্যালয়ের গবেষণার যে স্থান সেই স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে এবং সেখানে বিভিন্ন গবেষণা এবং সেখানে সেগুলোর যে প্রয়োগ করা এই বিষয়গুলো কিন্তু থাকবে সেখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার যে স্টলটি সেখানে আমরা এসেছি। ইতিমধ্যে তারা তাদের যে কারিকুলাম রয়েছে, বিভিন্ন সাহিত্য বইয়ের বিভিন্ন প্রকাশনা রয়েছে সেগুলো কিন্তু তারা পরিদর্শন করছেন এবং এখানে শিক্ষার্থীদের কিন্তু এখানে বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের ভিড় আমরা লক্ষ্য করছি স্টলগুলোতে। তো সব মিলিয়ে রূপল বলা চলে যে এখানে আজকের দিনটা এখানে নানা
কর্মসূচি, বর্ণাঢ্য আয়োজন, এই আয়োজনটা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে এবং এখানে তারা কিন্তু এই আয়োজনটাকে সার্বিকভাবে এখানে তুলে ধরার জন্য যেসব প্রস্তুতি সবই কিন্তু এখানে সম্পন্ন হয়েছে এবং একের পর এক এটি এখানে প্রদর্শিত হবে। এই ছিল আমার কাছে রূপল খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস এবং শিক্ষা মেলার সর্বশেষ। নানা আয়োজনের পালন করা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস ও শিক্ষা মেলা, সেখান থেকে খবর জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। বছরের পর বছর কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ভোলার মনপুরা উপজেলার বাসিন্দারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ 25 জন দফতর প্রধানের মধ্যে দীর্ঘদিন ধরে শূন্য হয়ে রয়েছে 21টি পদই। শূন্য এসব পদে ভারপ্রাপ্ত ও অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন পার্শ্ববর্তী উপজেলার কর্মকর্তারা। এতে চরম দুর্ভোগের শিকার লক্ষাধিক মানুষ। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলা সদর থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণে সাগরকুলের উপজেলা মনপুরা, কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক সুযোগ সুবিধা না থাকায় পদায়নের পরও এখানে আসতে চায় না সরকারি কর্মকর্তারা। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ 15টি দপ্তর প্রধানের দায়িত্ব পালন করছেন অন্য উপজেলার কর্মকর্তারা। আর ভূমির সহকারী কমিশনার, উপজেলা প্রকৌশলী, প্রাণী সম্পদ কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ 8টি পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। প্রয়োজনীয় সেবার জন্য এখানকার বাসিন্দাদের উত্তাল মেঘনা পাড়ি দিয়ে পার্শ্ববর্তী তজুমউদ্দিন ও চর ফ্যাশন উপজেলায় যেতে হয়। এতে মনপুরাবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। কৃষি অফিসে আরো 2 দিন আছি, অফিস বন্ধ ভাই, কর্মকর্তারা কেউ থাকে না। ঘূর্ণিঝড় কর্মসূচি অফিসে আসছি, মানে কর্মকর্তা নাই, ওনাকে ভাই নাই। কিছু অফিসার আছে তারা শুধু বেতন নেওয়ার জন্য মাস শেষে মনপুরা আসে। আমাদের অফিসার অতিরিক্ত দায়িত্ব আছে, সে 2 মাসের ট্রেনিং এ ঢাকাতে গেছে। দায়িত্বে আছে উপজেলা টিম লিডার, উনি এখন অফিসের বাইরে। কর্মকর্তা সংকটের কারণে উপজেলা পরিচালনায় সমস্যায় পড়তে হচ্ছে বলে জানালেন এই জনপ্রতিনিধি। আমার দাবি হলো যে স্ব মন্ত্রণালয়ের কাছে যেন আইসোলেটেড এলাকা মনপুরা উপজেলা পরিষদ চালানোর জন্য, এটাকে কার্যযোগ্য করার জন্য যেন দপ্তরের কর্মকর্তারা সবসময় থাকেন। আর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সমস্যার কথা স্বীকার করে মনপুরার জন্য বিশেষ ভাতার দাবি জানান। পাহাড়ি এলাকায় যারা চাকরি করে তাদেরকে একটা বিশেষ ভাতা দেওয়া হয়, তো মনপুরার জন্য বা আমি বলবো ভোলার জন্য এরকম যদি কোনো কিছু করা যায়, যারা মনপুরায় পোস্টিং পাবে তাদের জন্য একটা বিশেষ ভাতা থাকবে, দুর্গম এলাকা ভাতা বা এই টাইপের যে কোনো নাম দিয়ে ভাতা দিতে পারে। অবশ্য জেলার শীর্ষ কর্মকর্তা জানালেন, নাগরিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় কর্মকর্তা নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে বিভাগীয় কমিশনারকে বলেছি এবং মন্ত্রণালয়ে বলেছি যে ওখানে অফিসার দেওয়ার জন্য আমরা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি এবং তারাও বলছে যে শিগগির এখানে লোক প্রদান করবে। 1984 সাল থেকে বিচ্ছিন্ন এই জনপদের বাসিন্দাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। সময় সংবাদ, ভোলা। বাণিজ্যিকভাবে টার্কি মুরগি পালন করে সফলতা পেয়েছেন নরসিংদীর খামারিরা। অল্প পুঁজি ও পরিশ্রম কম লাগায় খামারিদের কাছে দীর্ঘদিন ধরে জনপ্রিয় হয়ে উঠছে টার্কি মুরগির পালন। বিশ্বের বিভিন্ন দেশে টার্কি মুরগির চাহিদা থাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিলে রফতানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও কাউসার আহমদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রয়লার ও লেয়ার মুরগির পাশাপাশি নরসিংদীতে ছোট বড় খামারে পালন করা হচ্ছে টার্কি মুরগি। কম পুঁজি বিনিয়োগে অল্প জায়গায় টার্কি মুরগি পালন করে সফলতার মুখ দেখছেন এখানকার খামারিরা। কয়েক বছর আগে ব্যক্তি উদ্যোগে অল্প কয়েকজন টার্কি মুরগি পালন শুরু করলেও লাভজনক দেখে অনেকেই এখন বাণিজ্যিকভাবে গড়ে তুলছেন টার্কি মুরগির খামার। বিদেশি প্রজাতির এই মুরগির এক একটির ওজন 10 থেকে 12 কেজি। এক মাসে একটা মুরগির বাচ্চা থেকে আমরা 1200-1300 টাকা ইনকাম করতে পারতেছি। এটা আসলে অনেক ব্যাপার, আর এটা অনেক লাভজনক। ভালো সাফল্য পাইছি, পাওয়ার পরে আমি আস্তে আস্তে এটা বাড়ায়া এখন প্রায় 300-400 মুরগি আছে। খামারিরা জানান, শুধুমাত্র একটি টার্কি মুরগির দেয়া ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বছরে কমপক্ষে 40,000 টাকা আয় করা সম্ভব। এছাড়া রোগ বালাই কম হওয়া, বাজারে মুরগির ব্যাপক চাহিদা ও ন্যায্য দাম পাওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন এই মুরগি পালনে। খামারিদের মতে, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে টার্কি মুরগির খামার গড়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এই ধরনের খামার দিয়ে বেকার যুবক বলতে কি মনে করেন যে অনেকটা বেকারত্ব দূর হইব। আমাদের দেখা দেখি আরো অনেক মানুষ উৎসাহ হইয়া এই টার্কির খামার করার চিন্তা ভাবনা করতেছে। এদিকে টার্কি মুরগি পালনে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি, যাতে রোগ না হয়, এই খাদ্য যেন বিকশিত হয়,
তার জন্য আমরা ভবিষ্যতে আরো কিছু উদ্যোগ গ্রহণ করব। জেলায় ছোট বড় মিলিয়ে 250টি টার্কি মুরগির খামার রয়েছে, আর প্রতি কেজি টার্কি মুরগির মাংস বিক্রি হচ্ছে 600 টাকায়। সময় সংবাদ, নরসিংদী। আগামীকাল থেকে রাজধানীর রবীন্দ্র সরোবরে শুরু হচ্ছে 3 দিনব্যাপী প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব। গতকাল প্রাণ আরএফএল এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় বঙ্গ মিলার্স লিমিটেডের প্রধান পরিচালক শাহান শাহ আজাদ, ক্যাটাগরি ম্যানেজার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। উৎসবে নবান্নের গান, নাচ, পুতুল নাচ, বায়োস্কোপ সহ গ্রামীণ বিভিন্ন খেলার আয়োজন থাকবে। সাংস্কৃতিক পর্বে ফকির আলমগীর, কুদ্দুস বয়াতি, কিরণ চন্দ্র ও চন্দনা মজুমদার গান পরিবেশন করবেন। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। পুঁজিবাজারের নতুন ব্র্যান্ডিং ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে আগামী 1 ডিসেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো 2016। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনে 3 দিনব্যাপী এই এক্সপো অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এবারের এক্সপোতে ব্রোকার হাউস, মার্চেন্ট ব্যাংক, ক্রেডিট রেটিং এজেন্সি ও পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো অংশ নেবে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এক্সপো প্রাঙ্গণে সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রয়াত জাতীয় অধ্যাপক ডক্টর এম.আর. খান স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে হাসপাতালের শিশু বিভাগে এই স্মরণ সভা আয়োজন করা হয়। বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দা আফরোজা বেগমের সভাপতিত্বে সভায় বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার এম.এ. মালেক, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দেশের শিশু চিকিৎসা ক্ষেত্রে ডক্টর এম.আর. খানের গুরুত্বপূর্ণ অবদানের স্মৃতিচারণ করেন আমন্ত্রিত অতিথিরা। দেখছেন এই সময়ের বাণিজ্য। ভারতে 500 ও 1000 রুপির নোট বাতিলের প্রতিবাদে সোমবার সারা দেশে বিক্ষোভ পালন করেছে কয়েকটি বিরোধী দল। বামপন্থীরা সারা দেশের বদলে তাদের আধিপত্য থাকা 3 রাজ্য কেরালা, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বন্ধ কর্মসূচি পালন করেছে। বিরোধীদের এসব কর্মসূচির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তার সরকার যখন দেশ থেকে দুর্নীতি ও কালো টাকা দূর করার উদ্যোগ নিয়েছে, তখন বিরোধীরা এ উদ্যোগে বানচালের চেষ্টা করছেন। ভারতে পুরনো 500 ও 1000 রুপির নোট বাতিলের পর 20 দিন পেরিয়ে গেলেও জনদুর্ভোগ কমেনি, আর তাই মানুষের ক্ষোভও বেড়ে চলেছে। জনদুর্ভোগের প্রতিবাদে কয়েকটি বিরোধী দল সোমবার সারা দেশে বন্ধের ডাক দেয়। তবে যে কোনো ধরনের প্রতিবাদ বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি বন্ধের বদলে শুধু বিক্ষোভ কর্মসূচি পালন করছে। নয়াদিল্লিতে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। বামপন্থীরা সারা দেশের বদলে তাদের আধিপত্য থাকা 3 রাজ্য কেরালা, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বন্ধ কর্মসূচি পালন করছে। কেরালায় বন্ধ পালন করা হচ্ছে, তবে এর আওতামুক্ত রাখা হয়েছে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত পরিবহনকে। এদিকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল একটি র্যালি বের করে তার দল। এই মিছিলে দলের নেতাকর্মীরা ছাড়াও অংশ নেন সর্বস্তরের মানুষ। বিরোধী দলগুলোর মতে এ বন্ধ এর জন্য প্রধানমন্ত্রী মোদী দায়ী, কারণ বারবার দাবি জানানো সত্ত্বেও তিনি পার্লামেন্টে তার এই সিদ্ধান্তের উপযুক্ত ব্যাখ্যা দেননি বা ক্ষমাও চাননি। এদিকে রোববার উত্তরপ্রদেশের কুশীনগরে এক সমাবেশে বিরোধী দলগুলোর এসব কর্মসূচির তীব্র সমালোচনা করে মোদী বলেন, তার সরকার যখন দেশ থেকে দুর্নীতি ও কালো টাকার প্রকোপ দূর করার চেষ্টা করছেন, তখন বিরোধীরা এই উদ্যোগ বানচালে সচেষ্ট। আমরা যখন দুর্নীতি ও কালো টাকার সব পথ বন্ধ করতে চাচ্ছি, বিরোধীরা তখন ভারত বন্ধে ব্যস্ত। আপনারাই বলুন, আমাদের কি দুর্নীতি বন্ধ করা উচিত নাকি দেশকে অচল করে দেওয়া উচিত? আমি শুরুতেই আপনাদের কাছ থেকে 50 দিন সময় চেয়ে নিয়েছি। বলেছি কষ্ট হবে, ধৈর্য ধরতে হবে। 15 ডিসেম্বরের পর ভারতে পুরনো নোটের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে। এর আগ পর্যন্ত পেট্রোল পাম্প, সরকারি হাসপাতাল, কৃষকদের বীজ বেচা কেনায় এই নোট ব্যবহারের সুযোগ থাকবে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ভারতে 500 ও 1000 রুপির নোট বাতিল হয় বিপর্যয়ের মুখে পড়েছে পাঞ্জাবের বাইসাইকেল শিল্প। এই শিল্পের সাথে জড়িত 90% ব্যবসায়ী এবং কর্মচারীর লেনদেন হয় নগদ অর্থে। এ কারণে লুধিয়ানা শহরের সাইকেল শিল্পের কার্যক্রম কমে গেছে 50%। ব্যাংক থেকে অর্থ উত্তোলনের বিধিনিষেধ ও নোট বাতিল হয় গ্রাহকদের কেনাকাটা কমিয়ে দিয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে না পারায় সব ধরনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যবসায় ধস নেমেছে।
তবে অর্থের সরবরাহ স্বাভাবিক হলে এই শিল্পে আবার লাভজনক পর্যায়ে পৌঁছাবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। মূলত কালো অর্থের প্রবাহ রুখতেই নোটগুলোকে বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেতন বাড়ানোর দাবি না মানায় বিক্ষোভ অব্যাহত রয়েছে লুফতানসা এয়ারলাইন্সের পাইলটদের। বুধবার বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। চলতি বছরের এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত বেতন বাড়ানোর দাবিতে 15 বার বিক্ষোভে নেমেছে পাইলটরা। গেল সপ্তাহে টানা 4 দিনের বিক্ষোভে অন্তত 2800 দূরপাল্লার এবং স্বল্প পাল্লার ফ্লাইট বাতিল করেছে লুফতানসা কর্তৃপক্ষ। ভোগান্তিতে পড়েছেন অন্তত 3.5 লাখ যাত্রী। দৈনিক ক্ষতি হচ্ছে প্রায় দফায় দফায় আলোচনার পরেও বেতন বাড়ানোর বিষয়ে সম্মতি জানান না কর্তৃপক্ষ। গেল শুক্রবার 2016 সালের মধ্যে বেতন 2.4 এবং 2017 সালে বেতন আরও 2% বাড়ানোর প্রস্তাব দেয় পাইলটদের। উগান্ডা ও কঙ্গোর মাঝামাঝি অবস্থানে থাকা রোয়ানজোরি পর্বতমালার হিমবাহ বরফ আশঙ্কাজনকভাবে গলতে শুরু করেছে। পরিবেশবিদরা বলছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী 100 বছরের মধ্যেই এ পর্বতমালা গঠনের পরিবর্তন আসবে। বরফ গলতে থাকায় এরই মধ্যে কমেছে পর্যটক ও পর্বতারোহীর সংখ্যা। এ অবস্থায় পর্বতমালাকে ঘিরে জীবিকা নির্বাহ করা স্থানীয়রা দুশ্চিন্তায় আছেন। পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিমাঞ্চলে কঙ্গো সীমান্তে রোয়েনজোরি পর্বতমালার অবস্থান। পর্বতারোহীদের পাশাপাশি পর্বত ঢালে স্কি করতে কিংবা এর সৌন্দর্য উপভোগে প্রায় সারা বছরই পর্যটকেরা ভিড় করেন নিরক্ষীয় অঞ্চলের এই পর্বতমালায়। তবে আশঙ্কার কথা হলো, এই পর্বতসারির হাজার বছর ধরে জমাট বরফ গলতে শুরু করেছে। পরিবেশবিদরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে ধারণার চেয়েও দ্রুতগতিতে গলছে রোয়েনজোরি পর্বতমালার বরফ। বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী 100 বছরের মধ্যেই এই পর্বতমালার গঠনে পরিবর্তন আসবে বলে ধারণা তাদের। ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মাউন্ট স্ট্যানলি ও এর আশপাশে প্রতি বছর গড়ে অন্তত 2000 পর্যটক আসেন। তাই স্থানীয়দের অনেকেই বেছে নিয়েছেন ট্যুর গাইডের পেশা। তাদের প্রায় সবারই সারা বছরের জীবিকা এটি। হিমবাহের বরফ গলতে থাকায় তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এ কাজ করে আমি খাবার ও সন্তানের লেখাপড়ার খরচ মেটাতাম। ভবিষ্যতে কি করব বুঝতে পারছি না। দ্রুত বরফ গলছে মানে এখানে পর্যটক কমে যাবে, আমরাও কর্মহীন হয়ে পড়ব। অত্যাধিক উত্তাপ, বৃষ্টিপাত, অতিরিক্ত আর্দ্রতা এবং বার্ষিক তাপমাত্রার স্বল্প ব্যবধানের মতো নিরক্ষীয় অঞ্চলের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো এখানে হারিয়ে যাচ্ছে। আশপাশের জীববৈচিত্র্যের সঙ্গে মানুষের জীবনযাত্রায়ও আসছে ব্যাপক পরিবর্তন। প্রায় 130 কিলোমিটার দীর্ঘ রোয়েনজোরি পর্বতমালার সর্বোচ্চ পর্বত মাউন্ট স্ট্যানলি ও সর্বোচ্চ চূড়া মার্গারিটা। 5109 মিটার উচ্চতা বিশিষ্ট এই চূড়াটি তানজানিয়ার কিলিমাঞ্জারো ও মাউন্ট কেনিয়ার পর আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। রোয়েনজোরি পর্বতমালা ও এর আশপাশের এলাকাকে পৃথিবীর জীববৈচিত্র্যের অন্যতম আধার হিসেবে মনে করা হয়। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। থাইল্যান্ডে বানরের জন্য ব্যতিক্রমী এক খাদ্য উৎসবের আয়োজন করেছে একটি সংগঠন। অনুষ্ঠানে বানরের জন্য বরাদ্দ করা হয় বিভিন্ন ধরনের ফল ও সবজি। হাজার হাজার পর্যটক ভিড় জমান বানরের জন্য নানা পদের খাবারের এই আয়োজন দেখতে। এ যেন মেজবানি আয়োজন, তবে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নেই কোনো মানুষ। নিমন্ত্রিত অতিথি সব বানর। দ্য মানকি বুফে ফেস্টিভ্যাল বা বানরের মহাভোজ নামটি শুনে অবাক লাগলেও বানরের জন্যই আয়োজন করা হয় এই মহাভোজের। এছাড়াও বানরের জন্য বানানো হয় নানা মূর্তি, ব্যানার হাতে নিয়ে বের করা হয় র্যালি। রামায়ণ গ্রন্থের বানরদের রাজা হনুমানজির সম্মানে পালন করা হয় এই উৎসব। 600 বানরকে আপ্যায়ন করার জন্য 3000 কেজি ফল ও শাকসবজি দিয়ে প্রতি বছর সাজানো হয় এই বুফে। টানা 27 বছর ধরে আমরা এই আয়োজন করে আসছি। বরাবরের মতো এবছরও তাই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তবে এবার বানরের সংখ্যা অনেক বেশি। প্রদেশটির বিভিন্ন জায়গা থেকে সব বানরকে জড়ো করা হয় এখানে। এবছর বানরের সংখ্যা বেশি হবার ফলে বাড়তি 3টি ট্রাকে করে আনা হয় অনেক ফল ও সবজি।
বানরের কর্মকাণ্ড ও ছড়িয়ে খাবারের দৃশ্য দেখতে সেখানে হাজির হন অনেক দর্শনার্থী। বানরের সাথে ছবি তুলতে যেন ব্যস্ত সবাই। বানরকে ঘিরে তাদের মাঝে থাকে ব্যাপক উত্তেজনা। বানরগুলো পর্যটকের মাথায় চড়ে বসে, আর দুষ্টুমি তো আছেই। অনেক বানরের উপস্থিতি ও তাদের কর্মকাণ্ড দেখতে মজাই লাগে, কিন্তু গতকাল আমাকে একটি বানর কামড়ে দিয়েছে, তাই এখানে আসা পর্যটকদের সাবধান থাকা উচিত। লববুরি প্রদেশকে বানর প্রদেশও বলা হয়ে থাকে। আফরিন জেরিন, সময় সংবাদ। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। লেনদেনের খবর জানতে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এখনো পর্যন্ত লেনদেনের যে খবরাখবর আমরা দেখতে পাচ্ছি, তাতে দেখতে পাচ্ছি যে ডিএসসি এক্স অর্থাৎ প্রধান ইন্ডেক্সটি সেটি আছে এক অবস্থান করছে 4818 পয়েন্টে। ডিএসএস অর্থাৎ সরিয়ে ভিত্তিক সূচক, সেই সূচকটি অবস্থান করছে 1140 পয়েন্টে, এবং ডিএসসি 30 অর্থাৎ ডিএসসি 30 অবস্থান করছে 1774 পয়েন্টে, এবং তিনটি সূচকেরই দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করছি। এরপরে জানিয়ে দেব কোম্পানিগুলো, কতগুলো কোম্পানি অংশগ্রহণ করেছে এবং তাদের দাম বাড়া কমার খবর। এই পর্যন্ত যেগুলো কোম্পানি অংশগ্রহণ করেছে শেয়ার লেনদেনে, তার মধ্যে 205টি কোম্পানি দাম বেড়েছে, 205টি কোম্পানির দাম বেড়েছে, 52টি কোম্পানির দাম কমেছে এবং অপরিবর্তিত আছে 48টি কোম্পানির। এই পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলো শেয়ারের যে লেনদেন হয়েছে তাতে দেখা যাচ্ছে টাকার অঙ্কে 268 কোটি টাকা লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। এরপরে জানিয়ে দিতে চাই টপ 20 শেয়ারের লেনদেনের খবরাখবর। টপ 20 শেয়ারের যে লেনদেনের খবরাখবর চিত্র আমরা দেখতে পাচ্ছি, তাতে দেখতে পাচ্ছি যে 1 নম্বর অবস্থানে আছে রতনপুর স্টিল রি রোলিং মিলস লিমিটেড। এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছে 47 টাকা 30 পয়সা। সবশেষ লেনদেন হয়েছে এই কোম্পানিটির 46 টাকা 80 পয়সায়, এবং গতকাল সর্বশেষ এই কোম্পানিটি 44 টাকা 90 পয়সা লেনদেন শেষ করেছিল। এরপরে দেখতে পাচ্ছি বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড অবস্থান করছে 2 নম্বর অবস্থান, এবং এই কোম্পানিটি 25 টাকা 20 পয়সা সবশেষ লেনদেন করেছে। সর্বোচ্চ এই প্রতিষ্ঠানটি লেনদেন করেছে 25 টাকা 70 পয়সা দরে। এরপরে যে প্রতিষ্ঠানটা আছে সেটি হচ্ছে জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড। এই কোম্পানিটি 8 টাকা 20 পয়সায় লেনদেন করেছে সবশেষ। এরপরে যে কয়েকটি কোম্পানির কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে সব টপ 20-র মধ্যে কয়েকটি কোম্পানি আছে। সেই কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড, আছে কেডিএসএল অ্যাক্সেসরিজ লিমিটেড, আছে ন্যাশনাল টিউবস 7 নম্বরে, এবং দেখতে পাচ্ছে যে এসপিসিএল এই কোম্পানিটা আছে 8 নম্বর অবস্থানে, এবং 10 নম্বর অবস্থানে দেখতে পাচ্ছি কাসেম ডাইসেল লিমিটেড, এবং এই কোম্পানিটির দর কিন্তু দেখা যাচ্ছে যে 100 টাকা 20 পয়সা সবশেষ লেনদেন হয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবরাখবর। এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কয়েক সপ্তাহ পেরিয়ে গেল, এখনো সৌদি ভিসা না দেওয়ার কারণ জানেন না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। ভোগান্তিতে ভিসা প্রত্যাশীদের, মন্ত্রণালয়ের গাফিলতিকে দুষছে বাইরা। দেশের 3টি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং এ আগ্রহ নেই কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের। অবকাঠামো উন্নয়নের দাবি সিবিআই নেতাদের। আয়টার রিপোর্টের অপেক্ষায় মন্ত্রণালয়। পুলিশি চাঁদাবাজি বন্ধ সহ 9 দফা দাবিতে চট্টগ্রামে চলছে একদিনের পরিবহন ধর্মঘট। ঢাকা সহ সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি। এবং বাণিজ্যিকভাবে টার্কি মুরগি পালনে নরসিংদীর খামারিদের সফলতা। চাহিদা থাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিলে বিদেশে রফতানি করার সম্ভাবনা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।